পেন্সিল স্কেচ করতে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় একটি কার্টিস পেপারের স্কেচ বুক অথবা কার্টিস পেপারের খাতা। এরপরে প্রয়োজন হয় একটি বেসিক পেন্সিল। আপনারা যে কোনো ব্র্যান্ডের পেন্সিল ইউজ করতে পারেন, তবে আমার প্রেফারেবল হচ্ছে স্টেডলার অথবা ফেবার ক্যাসেল। আর আমি এছাড়াও মেকানিক্যাল পেন্সিলগুলো ইউজ করি। পাইলটের মেকানিক্যাল পেন্সিল ড্রয়িংয়ের ক্ষেত্রে আমার খুব পছন্দের একটি তালিকায়। এবং সাথে থাকে হচ্ছে ইরেজার, খুব বেসিক ইরেজার আমি ব্যবহার করে থাকি ছবি আঁকার ক্ষেত্রে। আর প্রয়োজন হয় আমাদের এন্টি কাটারটা বেসিক্যালি পেন্সিল শার্প করার জন্য প্রয়োজন হয়। এই পেন্সিল এন্টি কাটার দিয়ে কীভাবে শার্প করতে হয় এই বিষয়টি আমরা ক্লাসে অবশ্যই আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব বেসিক কিছু শেপ বা বেসিক কিছু ফর্ম দিয়ে একটি প্রপার ড্রয়িং ক্রিয়েট করা যায়। এখন আমরা বেসিক শেপ হিসেবে কি কি বিষয়গুলো জানি, যেমন ওভাল, সার্কেল অথবা বক্স অথবা স্কোয়ার, যে কোনো একটা বেসিক শেপ হতে পারে। তো চলুন ওভাল শেপ দিয়ে কি কি ধরনের জিনিস ড্র করা যায় এবং সেটা কিভাবে, সেই বিষয়টি সম্পর্কে আমরা আজকে দেখব। আমি এখানে খুব বেসিক একটি ওভাল শেপ এঁকে নিলাম। আর ছবি আঁকার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যেই ড্রয়িংটা করছি সেটা অবশ্যই খুব লাইট লাইনের হতে হবে। দ্যাট মিন্স ইরেজার দিয়ে আমরা যদি ইরেজ করি সেটা যেন খুব সহজেই ইরেজ হয়ে যায়। খুব বেশি ডার্ক করে ড্র করা যাবে না। ডার্ক করে ড্র করলে যেটা হয়, আমরা যখন স্কেচ করতে যাই তখন স্কেচের মধ্যে ড্রয়িংয়ের যে ডার্ক পোর্শনগুলো সেগুলো খুব স্পষ্টভাবে ফুটে ওঠে এবং এর ফলে স্কেচটা দেখতে আসলে ভালো দেখা যায় না। সো ওভাল শেপ দিয়ে আমরা যে কোনো কিছুই আঁকতে পারি, তবে আজকে আমি একটা খুব বেসিক বার্ড ড্র করে দেখাবো। ওভাল দিয়ে মানুষের ফেস, বডি, তারপর হচ্ছে বিভিন্ন স্টিল লাইফ, এছাড়াও ওভাল শেপের যা যা আছে পৃথিবীতে সব কিছুই কিন্তু আঁকা যায়। তো আমি খুব বেসিক একটা ওভাল শেপ দিয়েছি। এখন এটাকে একটু মেজারমেন্ট করে নিচ্ছি আমার মতো করে। আরেকটা ওভাল দিয়ে নেওয়া হলো মাথার অংশের জন্যে। এই হচ্ছে আমাদের বডিটা আসবে। তারপরে লেজের জন্য আমি একটা পার্ট দিয়ে রাখলাম। এখন এটার মধ্যে ডিটেল করার আগে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যে গ্রাফাইটের দাগটা আছে বা আমরা যে ছবিটা আঁকছি, এটা আঁকার সময় অবশ্যই যেন পেন্সিলের দাগ খুব সফট হয়। এখন আপনি মেকানিক্যাল পেন্সিল ইউজ করেন অথবা আপনি স্টেডলার ইউজ করেন অথবা আপনি ফেবার ক্যাসেল ইউজ করেন, যাই করেন না কেন অবশ্যই পেন্সিলের দাগটা সফট হতে হবে, খুব ডার্ক করে ড্র করা যাবে না। এখন আমরা আস্তে আস্তে শেপটা আনবো। এখন আমাদের ডিটেল করার পর্ব, আমরা আস্তে আস্তে ডিটেল করছি। আরেকটা বিষয় আমি অনেকের মধ্যেই দেখেছি যে যে কোনো একটা দাগ বা ছবি আঁকার সময় খুব ডার্ক করে একটা দাগ দিয়ে দেয়। এই জিনিসটা করলে যেটা হয়, এটাকে যখন আমরা ইরেজ করতে যাব, আমি একটু ইরেজ করে দেখাই, একটা মার্ক থেকে যায় যে এখানে একটা লাইন দেয়া হয়েছিল। কিন্তু এই সেম কাজটাই যদি আমরা অনেকবার লাইন দিয়ে করি, দ্যাট মিন্স একবারে ডার্ক না করে কয়েকবারে ডার্ক করা হয়, অর্থাৎ 5-6টা লাইন দিয়ে তারপরে ড্রয়িংটাকে ডার্ক করা হয় এবং শেষে একটা দাগকে আমরা প্রমিনেন্ট করে দেই, তাহলে কিন্তু এই সমস্যাটা আর করতে হবে না। আবার অনেকেই আছে ছোট 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 করে লাইন দিয়ে একটা বিশাল আকৃতি তৈরি করে।
এটাতেও খুব বড় ধরনের একটা সমস্যা পড়তে হয়। সেটা হচ্ছে এই ছোট ছোট দাগের কারণে ছবিটাকে ভাঙা ভাঙা মনে হয়, অর্থাৎ কমপ্লিট মনে হয় না। ঠিক আছে, তো এটার জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে লাইন ড্রয়িং প্র্যাকটিস। সেটা হচ্ছে বিভিন্ন শেপ, তারপরে ভার্টিক্যাল লাইনস, হরিজন্টাল লাইন, ডায়াগোনাল লাইন ইত্যাদি লাইনগুলোকে পারফেক্টলি প্র্যাকটিস করা। এবং এই প্রতিটা প্র্যাকটিসের বিষয় আপনাদের কোর্সে ইনক্লুড থাকছে আমার সাথে। অনেকেই এই শেপে বা এই অ্যাঙ্গেলে যখন কোনো একটা পাখি বসে থাকে বা কিছু বসে থাকে সেটা আঁকতে গিয়ে একটু বিব্রত বোধ করে যে এই শেপটা কিভাবে আনবো, যে ওর ঘাড়টা বা মাথাটা ঘুরিয়ে আছে। হ্যাঁ, সো আমরা যদি সার্কেল এবং ওভাল প্র্যাকটিস করি তাহলে শুধুমাত্র পাখি কেন, মানুষের বিভিন্ন শেপ আঁকা সম্ভব। যদিও আপনাদের এবারের ক্লাসে আমার সাথে ফিগারের ক্লাস থাকছে, ফিগার নিয়ে আলোচনা হবে, বিশেষ করে যারা ফিগার ড্রয়িং করতে আগ্রহী, পোর্ট্রেট করতে আগ্রহী। আর এছাড়াও যারা ফিগার অথবা পোর্ট্রেট করতে চাচ্ছেন না, তারা স্টিল লাইফ অথবা ল্যান্ডস্কেপ ইত্যাদি বিষয়গুলো প্র্যাকটিস করতে পারেন। তারপরে আমরা শুরুতে যে এখানে একটা লাইন দিয়েছিলাম, এই লাইনটা থেকে এভাবে করে পাখিটা নামবে, মানে পাখির পাটা। আমি যেখানে লাইন দিচ্ছি, ডেফিনেটলি আমাদের লাইন ড্রয়িং এর জন্য লাইনগুলো খুব সূক্ষ্ম, খুব স্মুথ হতে হবে। আর ওভার রাইট করা যাবে না, অর্থাৎ অনেকেই আমরা এই ভুলটা করি যে একটা ড্র করেছি ভালো হয়নি, এটার পাশেই আরেকটা হাত বা আরেকটা মানে আরেকটা পাখা বা আরেকটা পায়ের ড্রয়িং আমরা করে ফেললাম। এই কাজটা করা যাবে না, এই কাজটা আসলে খুব চোখে বাঁধে। এটা করতে হবে একবারে ড্র করতে হবে, এবং ড্র করার আগে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে যে কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হবে, ইত্যাদি ইত্যাদি। এখানে এই যে ডালটা আছে বা যেটার মধ্যে পাখিটা বসে আছে, এই ডালটার শেপটা এই পাশে চিকন, এই পাশে চড়া হয়েছে কিন্তু পার্সপেক্টিভের কারণে। আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিটা ড্রয়িংয়ের মধ্যে, আপনি পেন্টিং করেন, ওয়াটার কালার করেন কিংবা পেন্সিল স্কেচ করেন, প্রতিটা ড্রয়িংয়ের মধ্যে অবশ্যই পার্সপেক্টিভ আছে। কাছে দূরে অথবা ডিস্টেন্সের কারণে যে ডেপথ তৈরি হয় ড্রয়িংয়ের মধ্যে, সেই ডেপথটা বোঝানোর জন্য আপনাকে কিন্তু পার্সপেক্টিভ ব্যবহার করতে হবে।
আমাদের ড্রয়িংটা এই পর্যন্তই শেষ। এখানে আসলে ড্রয়িংয়ে খুব বেশি ডিটেল না করে পেন্সিল স্কেচ কিভাবে করব, স্কেচের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আর অবশ্যই পেন্সিল স্কেচ করার সময় আমরা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে শেষ করব এবং বাম দিক থেকে আস্তে আস্তে ডান দিকে যাব, যেন আমাদের স্কেচের কোনোভাবেই কোনো ক্ষতি না হয়। অর্থাৎ অনেক সময় অনেকে ডান থেকে আস্তে আস্তে যখন বায়ে যায় এই পাশগুলো হাতের ঘষায় ঘষায় অনেক সময় নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু আমাদের পেন্সিল স্কেচ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যেহেতু এটা ছোট্ট একটি সেশন, ডেমো ক্লাস, সো আমি আসলে খুব বেশি ডিটেল দেখাবো না। অবশ্যই ক্লাসে আপনাদেরকে ডিটেল দেখানো হবে বা আমরা ক্লাসে ডিটেলসে ক্লাস করব, ডিটেলসে আলোচনা করব। এখন আমি খুব বেসিক কিছু স্কেচ টিপস দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ক্যারেক্টার টোনে। আর আমি নর্মালি পাখি বা অন্যান্য কোনো লিভিং থিংস যখন ড্র করি তখন ক্যারেক্টার টোনে স্কেচ দিয়ে কাজটাকে শেষ করি আমরা। আবার যখন আমরা স্টিল লাইফ করব বা ল্যান্ডস্কেপ করব অথবা সিলভার টোন অথবা ক্যারেক্টার টোন অথবা লিভিং থিংসগুলোর মধ্যে আমরা সিলভার টোন দিয়েও কিন্তু একটা পেন্সিল স্কেচ শেষ করতে পারি। আর স্কেচ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব সফটভাবে ড্রয়িংগুলো যায়, খুব সফটভাবে লাইনগুলো শেষ হলে যেটা হবে যে ছবিটা দেখতে স্মুথ লাগবে শেষ পর্যন্ত। আমি পুরোটা সাবজেক্টের মধ্যে একটা ফার্স্ট টোন দিয়ে নিলাম। এখন এখানে সেকেন্ড টোন দিব আমরা 4B পেন্সিল দিয়ে। 4B পেন্সিল দিয়ে সেকেন্ড টোন দেওয়ার আগে যে সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের, যে কোন পাশে ডার্ক আছে বেশি এবং কোন পাশে লাইট আছে, এই বিষয়গুলো মাথায় রেখে তবে আমাদেরকে সেকেন্ড টোনের দিকে যেতে হবে। আর আমরা যেহেতু এখানে খুব বেশি ডিটেলস করব না, খুব বেসিক একটা পেন্সিল স্কেচ রাখবো। বেসিক পেন্সিল স্কেচের সময় অবশ্যই আমাদেরকে ডার্ক লাইট, তারপরে হচ্ছে প্রপোর্শন, সাবজেক্টের ডাইমেনশন ইত্যাদি বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। এখানে পেন্সিল যেটা দিয়ে আমি স্কেচ করছি, পেন্সিলটা যদি একটু খেয়াল করে দেখেন এটার নিকটা কিন্তু ইন্ডিকেটর দিয়ে শার্প করা হয়েছে এবং পেন্সিলের নিকটা এখানে খুবই শার্প। অবশ্যই শার্প হতে হবে, অনেকটা যেটাকে আমরা বলি সূচের মতো শার্প বা জাস্ট অ্যাজ লাইক আ নিডল।
কারণ নিডলের মতো শার্প হলে যেটা হয় যে টোনগুলো একদম স্মুথ হয়, কোনো ঘষা ঘষা যে ব্যাপারটা থাকে পেন্সিল স্কেচে অনেকের, এই ব্যাপারটা আসে না। একদম এজেসগুলো খুব পারফেক্টলি বোঝা যায়। এখন আমরা এখানে ক্যারেক্টার টোন ব্যবহার করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুব সহজে এবং অল্প সময়ে একটি পেন্সিল স্কেচ সম্পন্ন করলাম। আর এখন যদি বলি যে একটু পরিচ্ছন্নতার ব্যাপার আসে, তখন জাস্ট খুব নর্মাল একটা ইরেজার, আমি যেটা সব সময় ব্যবহার করি, এই ইরেজারটা দিয়ে জাস্ট সাইডগুলো আমরা ক্লিন করে দিব। ক্লিন না করলেও হয়, কারণ প্রতিটা দাগ, প্রতিটা রেখারই একটা ভিন্ন সৌন্দর্য থাকে, একটা আলাদা বিউটিফিকেশন, একটা আলাদা সৌন্দর্য আছে। সো এটাকে আমরা রেখে দিব এভাবেই। জাস্ট এক্সট্রা যেগুলো আসলে চোখে বাজছে, যেই লাইনগুলো, সেই লাইনগুলো আমরা ক্লিন করে দিলে খুব ইজিলি কিন্তু এইভাবে একটা পেন্সিল স্কেচ করা যায়। আর এটার মধ্যে আমরা যখন আরও ডিটেলস করব, কাজটা আরও রিয়েলিস্টিক হবে। আশা করি প্রতিটা ডিটেলস আমরা পেন্সিল স্কেচের ক্লাসে থাকবো, যেহেতু এইবারের কোর্সে পেন্সিল স্কেচের উপর ক্লাস থাকছে টোটাল 10টা। সো ইনশাল্লাহ 10টা ক্লাসে আপনাদের সাথে খুব সুন্দরভাবে আমি পেন্সিল স্কেচের প্রতিটি বিষয় সম্পর্কে আলোচনা করতে পারবো। অ্যাক্রিলিক কালার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ক্যানভাস অথবা ক্যানভাস পেপার অথবা ক্যানভাস পেপারের প্যাড। আমি আজকে নিয়েছি ক্যানভাস পেপারের প্যাড। আপনাদেরকে আজকের ছোট্ট এই সেশনটাতে আমি দেখাবো কিভাবে করে আকাশ আঁকতে হয়। আমাদের অনেকেরই খুব কমন একটি সমস্যা যে আপু রিয়েলিস্টিক আকাশ করতে পারছি না বা রিয়েলিস্টিক ড্রয়িং করতে পারছি না, এক্ষেত্রে একটু হেল্প করুন। সো আকাশ আঁকার জন্য আমার পছন্দের বেশ কিছু রং আছে, যেমন প্রুশিয়ান ব্লু, সায়ান ব্লু, বার্ন সিয়েনা, হোয়াইট, এই কয়েকটা কালার মূলত আমি আকাশে ব্যবহার করে থাকি। সো প্রথমে হচ্ছে আমি একটা বেসিক শেড দিয়ে নিলাম পুরোটা আকাশে, এই রংটা ব্যবহার করব। একটু ডার্ক রাখবো আকাশটা। অ্যাক্রিলিক পেন্টিং করার সময় একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে, যে কালার অনেক দ্রুত শুকিয়ে যায়। তো খুব বেশি সময় নেওয়া যাবে না কালার করার জন্য। প্রথম বেস কালার বা আমরা যেই কালারটাই অ্যাপ্লাই করি না কেন পেপারে বা ক্যানভাসে,
সেই কালারটা খুব দ্রুত অ্যাপ্লাই করে ফেলতে হবে যেন ব্লেন্ডটা খুব ভালো মতো হয় আমাদের। আমি অলরেডি এখানে দুটো রঙের শেড তৈরি করে ফেলেছি। এখন এর চেয়ে হালকা একটা রঙের শেড আমি তৈরি করব এখানে, এবং এই রঙগুলো সেম ওই কয়েকটা কালার ব্যবহার করেই আমি অ্যাপ্লাই করছি। আর অ্যাক্রিলিকের সময় অনেকের একটা খুব কমন সমস্যা থাকে, অনেক অল্প করে কালার নেয়, যার ফলে ক্যানভাস বা ক্যানভাস পেপার যেখানেই আঁকছে সেই বিষয়টা, সেই সারফেসটা দেখা যায়। সো এই কারণে যখন আমরা অ্যাক্রিলিকের জন্য ক্যানভাসে কালার নেব, অবশ্যই চেষ্টা করতে হবে যেন খুব বেশি করে কালার নেওয়া যায় ব্রাশের মধ্যে এবং পুরোটা একবারে শেষ করা যায়। এই যে নিচে কালার করতে করতে উপরের সারফেসটা একদম শুকিয়ে গিয়েছে। তো চলুন এবার হচ্ছে মেঘের শেপগুলো এঁকে নেওয়া যাক। এই তো আমরা হচ্ছে মেঘের শেপটা দিয়ে নিলাম, এখন আস্তে আস্তে ডিটেলস করব। আর আমি সব পেন্টিংয়ের ক্ষেত্রেই এই বিষয়টা মাথায় রাখি যে টপ টু বটম, অর্থাৎ উপর থেকে আস্তে আস্তে যেন নিচের দিকে যাওয়া যায়, তাহলে এতে কালারের সুবিধা হয়, প্লাস আমরা কালারের ব্যালেন্সটাও খুব ইজিলি বুঝতে পারি। আর কালার মেশানোর সময় একদমই তাড়াহুড়া করা যাবে না। আপনি ক্যানভাসে কালার মেশাচ্ছেন কিংবা কাগজে মেশাচ্ছেন কিংবা প্যালেটে কালার মেশাচ্ছেন, যেখানেই কালার মিশিয়ে অ্যাপ্লাই করেন না কেন, খুবই ধৈর্য নিয়ে আস্তে আস্তে এই কাজটা করতে হবে। এটা একদম ধৈর্যের কাজ, এখানে তাড়াহুড়া করলে রেজাল্ট ভালো আসবে না কখনোই।
আর অবশ্যই কালারটাকে স্মাচ করে দিতে হবে আশেপাশে, অর্থাৎ যেন বোঝা না যায় যে আমি সলিড কালার অ্যাপ্লাই করেছি বা কালারটা খুব শক্ত হয়ে বসে আছে একটা জায়গার মধ্যে, এই বিষয়টা যেন একদমই না আসে। উপরের পার্টটুকু শেষ করে এবার আমরা নিচের অংশে ডিটেলস চলে এসে এখানে আস্তে আস্তে করে আমাদের মতো করে আমরা ডিটেলস করব। আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মেঘের মধ্যে সাদা অংশগুলো যে আছে যেমন, ঠিক তেমনই কিন্তু এটা শ্যাডো পার্টও আছে। সো মেঘের শ্যাডো পার্টটা করার জন্য আমি অলরেডি কিছু কিছু জায়গায় ফাঁকা রেখে যাব, যেন এটা পরবর্তীতে ডিটেলস করতে আমাদের জন্য সুবিধা হয়।
যারা অ্যাক্রিলিক পেন্টিংটাকে প্রফেশনালি নিতে চান বা কমার্শিয়ালি কাজ করতে চান, তাদের জন্য অবশ্যই অ্যাক্রিলিক পেন্টিংয়ের সাথে সাথে আমাদের অয়েল পেন্টিংটা প্র্যাকটিসে রাখতে হবে। কারণ অ্যাক্রিলিকে যেহেতু শুরুতেই বলেছি যে খুব দ্রুত কালারটা শুকিয়ে যায়, অর্থাৎ খুব বেশি ডিটেলস করার সুযোগ থাকে না, বা খুব বেশি ডিটেলস করার জন্য সুযোগটা বলবো না ঠিক এভাবে, কিন্তু খুব বেশি ডিটেলস করা যায় না কারণ দ্রুত শুকিয়ে যায়। ডিটেলসটা একটু ভিন্নভাবে করতে হয়, যে একবার শুকালে তারপরে আবার শুরু করা, ব্লেন্ড হয় না আর কি। কিন্তু অয়েল পেন্টিংটাতে আবার যে সুবিধাটা আছে যে আমাদের প্রতিটা কাজ ব্লেন্ড করার জন্য একটা পর্যাপ্ত সময় আমরা পাই। অয়েল কালার শুকাতে আবার অনেক বেশি সময়ের প্রয়োজন। তো অবশ্যই অ্যাক্রিলিকে ভালো করতে হলে আপনাদেরকে পাশাপাশি অয়েল পেন্টিংটাও প্র্যাকটিসে রাখতে হবে। আমার এবার অয়েল পেন্টিংয়েরও একটি কোর্স শুরু করেছি আমি, যেখানে অয়েল পেন্টিং এবং ওয়াটার কালার আমরা একসাথে ক্লাস করব। আর আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার শিক্ষকদের কাছ থেকে যতটুকু শিখেছি বা যেভাবে শিখেছি, আসলে সেই সেম টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমার শিক্ষার্থীদেরকে শেখানোর। সো শেখানোর ক্ষেত্রে আমি এখানে আসলে কোনো ধরনের ল্যাকিংস রাখি না। আমার যতটুকু জানা, আমার জ্ঞানের পরিধি যতটুকু, আমি চেষ্টা করি ঠিক ততটুকুই যেন আমি আমার সব শিক্ষার্থীদেরকে জানাতে পারি। এখন আমরা এখানে সাদা রঙের পাশাপাশি একটু পিছনের যেই ক্লাউডের শ্যাডো বিষয়টা আছে সেটার ডার্ক শেডগুলো আনছি আস্তে আস্তে। পাশটা আমরা একটু ডার্ক রাখবো। আর অবশ্যই যে কথাটা আমি বলেছিলাম যে খুব ডার্ক করে কালার নিতে হবে, খুব বেশি করে কালার নিতে হবে, যেন কালার অ্যাপ্লাই করার পরে সাদা না থেকে যায়, যে আমার এখানে একটু খালি স্পেস রয়ে গেছে, এখানে হচ্ছে এখন আমি কালার দেওয়ার জন্য আবার নতুন করে কালার বানাতে হচ্ছে, এবং নতুন যেই কালারটা আমরা বানাচ্ছি সেই কালারটা অ্যাপ্লাই করতে গিয়ে দেখা গেল যে ম্যাচ হচ্ছে না। এই সমস্যাটা খুব মানে সাধারণ একটা সমস্যা, এবং এটা অনেক বেশি হয়। এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে সবসময় একটু বেশি কালার বানিয়ে তারপর সেই কালারটা অ্যাপ্লাই করতে হবে, যেন আমাদের কালার শর্টেজে আমরা না পড়ি। এরপরে মেঘের পার্টগুলো
ডিটেলস করার জন্য আমি একটি ফিলবার্ট ব্রাশ নিচ্ছি। ফিলবার্ট ব্রাশ আমার অ্যাক্রিলিকের কাজের ক্ষেত্রে খুব পছন্দের একটি ব্রাশ সেট। এখন আমরা এখানে মেঘের হাইলাইটসগুলো আস্তে আস্তে বের করব। হাইলাইটসগুলো বের করলে দেখা যাবে যে ডিটেলসটা বের হয়ে এসেছে। এখন আরও সূক্ষ্ম ডিটেলসে আমরা চলে যাব। আর আরও সূক্ষ্ম ডিটেলসের জন্য আমাদের হচ্ছে ডিটেল ব্রাশ দরকার। আমরা এখন মন্টমার্টের অ্যাঙ্গেল স্পট লাইনার ব্রাশটা ব্যবহার করছি, যেন সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলসগুলো এটা দিয়ে স্পেসিফাইড করা যায়। অ্যাক্রিলিকে ব্লেন্ড করার সময় আমি মাঝে মাঝে ফিঙ্গার ইউজ করি। আমার মনে হয় যে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়, তো হয়। আর যে কোনো পেন্টিং আমি বেসিক্যালি একটু আর্টিস্টিক রাখতে পছন্দ করি, যে আমার আর্ট ওয়ার্কের মধ্যে একটা আর্ট ব্যাপার থাকবে। এটা আসলে যার যার ব্যক্তিগত প্রেফারেন্স। যেভাবে পছন্দ করি রাখতে কাজগুলোকে, সেভাবেই প্র্যাকটিস কাজ করি আসলে।
আমরা আমাদের কাজের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। খুব হালকা করে কিছু মেঘের ব্যাপার বুঝিয়ে দিলেই হবে। আর মেঘের তো নির্দিষ্ট কোনো আকৃতি হয় না যে এই শেপের মধ্যে আমাকে মেঘটা শেষ করতে হবে। আমরা আমাদের ইচ্ছা মতো এখানে ক্রিয়েট করতে পারি, ফর্ম ডিফর্ম করতে পারি। বিষয় শিল্পী নিজের উপরে যে ইচ্ছা শক্তি আসলে তার পেন্টিংটাকে কিভাবে চাই। আমি শুরুতেই বলেছিলাম যে আমার আসলে একটু পেন্টিং এর মতো হবে আমার কাজগুলো, ওই বিষয়টাই পছন্দ বেশি, তো আমি সেভাবেই করার চেষ্টা করি। এখন লাস্ট কিছু কাজ বাকি আছে, মেঘগুলোর শেপ দেয়া। আমাদের একটা ক্যানভাস পেন্টিং শেষ হলো মেঘের। এখন আমরা যেটা করব এটা হচ্ছে, এই বর্ডার লাইনের জন্য আমি কিছু মাস্কিং টেপ ইউজ করেছিলাম, এই মাস্কিং টেপগুলো আমরা আস্তে করে খুলে ফেলবো। তাহলে কাজটা আমাদের আরো ডিফর্ম দেখা যাবে। আর এটা তো একটা বেসিক আকাশের ছবি, এটা ছিল আমার লাস্ট কোর্সে করানো স্টুডেন্টদেরকে অ্যাক্রিলিক পেন্টিং। এখানে যদি এই ছবিটা নিয়ে আমি একটু কথা বলি, এখানে সবচেয়ে ফোকাসিং বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবুজের ব্যবহার, যে এক এক জায়গায় এক এক রকমের সবুজ। আমরা নর্মালি কি বলি যে আকাশে হয় আকাশি রং, গাছে হয় সবুজ রং, গাছের পাতা সব সবুজ, কিন্তু বিষয়টা আসলে এরকম না যে গাছের পাতা সব সবুজ অর্থাৎ সব একই রকম সবুজ। অবশ্যই সবুজের মধ্যে বিভিন্ন শেডস আছে, বিভিন্ন কালার ভ্যারাইটিস আছে, গ্রিনের বিভিন্ন ভ্যারিয়েশন আছে। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের কোর্সে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমাদের ছোট্ট একটি সেশন যেটা ছিল পেন্সিল স্কেচ এবং অ্যাক্রিলিক পেন্টিং নিয়ে, সেটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আশা করি সবার সাথে আমার আপকামিং কোর্সে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।